আজকের গল্প রানা সর্দার। লেখক পাঁচু গোপাল ভট্টাচার্য। শিয়ালদা স্টেশনে রেলগাড়িতে চেপে মেইন লাইন ধরে সোজা চলে এসো। ঘণ্টা দুয়েকের মধ্যেই তুমি রানাঘাট জংশনে পৌঁছে যাবে। রানাঘাট এখন নদিয়া জেলার একটা জমজমাট মহকুমা শহর। সেখানে এখন নেই কি কোর্ট কাচারি, ডাক্তার বদ্যি, থানা, পুলিশ, বাজার, দোকান সবই আছে। স্কুল, কলেজ, হাসপাতাল কিছুরই অভাব নেই। পাকা পথঘাট হয়েছে, যানবাহনের ব্যবস্থা আছে, আর বিজলিবাতি শহরের চেহারাই বদলে দিয়েছে। কিন্তু এসব তো হলো হাল আমলের ব্যাপার। আমি যে তোমাদের প্রায় ৩০০ বছর আগেকার কথা বলতে বসেছি। যদি কোনো মুনি ঋষির বরে ৩০০ বছর আগেকার রানাঘাট শহরের, মানে আজ যে শহরকে আমরা রানাঘাট বলে জানি, তার দৃশ্য আমাদের চোখের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে, তাহলে আমরা অনেকেই ভয়ে হয়তো চোখ বুজিয়ে ফেলব বা আঁতকে উঠব। পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট সব যেন একেবারে মুছে গেছে। চারিদিক ঘিরে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝে মাঝে দু চারটে সেকেলে বাড়ি। হাঁটা পথ বা বনপথ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। চূর্ণী নদী বয়ে চলেছে উদ্দাম আবেগে। তার পারেই যে মহা শ্মশান, সে কথা আর কাউকে বলে দিতে হবে না। এখানে ওখানে দু একটা চিতে জ্বলছে। জঙ্গলে ঘেরা নির্জন জায়গাটা চিতের আগুনের আলোয় আরও যেন ভয়ঙ্কর সাজে সেজেছে। সেখানেই এক ছাতিম গাছের তলায় একজন জটা জুটোধারী সাধক তার সাধনায় ডুবে আছেন। বাহিরের জগতের কোনো কিছুতেই তার টান নেই, ভয় ভাবনার বালাইও তার নেই। তিনি কোথায় আছেন এ বিষয়ে তার কোনো হুঁশ আছে বলেও মনে হয় না। আর তা থাকবেই বা কেন? যিনি সবার মধ্যে ভগবানকে দেখেন, তার আবার কিসের ভয়, কিসেরই বা ভাবনা চিন্তা? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি সাধনা করে চলেছেন। দুরন্ত শীত, দুঃসহ গরম বা দারুণ বর্ষা কোনো কিছুই এই ধ্যানমগ্ন সাধককে বিচলিত করে না। তার এই সাধনার কাহিনী লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কত লোক কত কি ফলমূল নিয়ে এই সাধকের কাছে এসে ধর্ণা দেয়, কিন্তু কিছুতেই সাধকের ধ্যান ভাঙে না। কখন যে তিনি ধ্যানে বসেন আর কখনই বা তিনি ধ্যান ভেঙে উঠেন, বিশ্রাম করেন, তা কেউ জানে না। ফলমূলও লোকে যেমনটি রেখে যায় ঠিক তেমনিভাবেই পড়ে থাকে। সেসব সাধকের কোনো ভোগে লাগে বলে মনে হয় না। এই দুশ্চর সাধনা ও আরাধনা কি বিফলে যেতে পারে? যথাসময়ে সাধক সিদ্ধি লাভ করলেন, পেলেন মুনি ঋষিদেরও বাঞ্ছিত ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানী সাধকের প্রতি ভক্তিতে আনত হল গাঁয়ের আপামর জনসাধারণ। অঞ্চলটির কপালে পড়ল নতুন নামের পুণ্য টিকা, ব্রহ্মডাঙ্গা। ব্রহ্মডাঙ্গার ব্রহ্মজ্ঞানী সাধক পুরুষ যথাসময়ে দেহ রাখলেন। মরদেহ ছেড়ে তিনি অমর লোকের দিকে যাত্রা করলেন, আর দেশবাসীর জন্য রেখে গেলেন তার আশ্চর্য সাধনার কাহিনী ও মুক্তি মন্ত্র। সে পুণ্য কাহিনীর খুঁটিনাটি অবশ্য আজও আমাদের অজানা। তবে মহাশ্মশানেই যিনি সাধনায় আসন পেতেছিলেন, তাকে কালী সাধক বলেই আমরা ধরে নিতে পারি। তিরোধানের পরও তার অলৌকিক সাধনার পুণ্য প্রভা ব্রহ্মডাঙ্গাকে বেশ কিছুকাল আলোকিত করে রেখেছিল। আজও স্থানীয় জনসাধারণের মন থেকে সে পুণ্যস্মৃতি একেবারে মুছে যায়নি। তবে ব্রহ্মডাঙ্গা নামটি তলিয়ে গেছে বিস্মৃতির অতল তলে। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে, অর্থাৎ ব্রহ্মডাঙ্গার প্রাণপুরুষের তিরোধানের প্রায় ৫০ বছরের পরে, ব্রহ্মডাঙ্গার এক ব্রাহ্মণ পরিবারকে নিয়েই আমাদের গল্পের শুরু। এই ৫০ বছরে ব্রহ্মডাঙ্গার ওপর দিয়ে তেমন কোনো ভাঙাগড়ার ঝড় বয়ে যায়নি। দু চার ঘর লোক অবশ্যই বেড়েছে, কিন্তু সে তেমন চোখে লাগার মতো কিছু নয়। ঘন নিবিড় জঙ্গল যেখানে যেমন ছিল প্রায় তেমনিই আছে। চূর্ণী নদীও বয়ে চলেছে তেমনি উদ্দাম বেগে। পথঘাট বলতে বিশেষ কিছু আগেও ছিল না, এখনও নেই। ভিনদেশি সওদাগরদের পথ চলার আওয়াজ তাই এই জঙ্গল মহলের শান্তশিষ্ট মানুষদের আজও অশান্ত করে তোলেনি। জলপথেই চলে মালপত্তরের আনা নেওয়া এবং মানুষের যাতায়াত।
ব্রহ্মডাঙ্গার মানুষের দিন কেটে যায় একটানা একঘেয়ে ছন্দে ও ঢিমে তালে। আমাদের এই ব্রাহ্মণ পরিবারের দিনও চলেছে ওই একই ছন্দে, একই তালে। কোথাও কোনো বৈচিত্র্যের ঝলমলানি নেই। স্ত্রী, একটি ছেলে ও মেয়ে, এই নিয়েই হলো ব্রাহ্মণের পরিবার। খড়ের চাল দেওয়া একটি মেটে বাড়ি, তাতে আছে দুখানা ঘর, একটি ছোট্ট ঠাকুর ঘর ও এক ফালি রাঁধার জায়গা। এতেই তার বেশ কুলিয়ে যায়। ২-১০ ঘর যজমানও তার আছে। তখন ঘরে ঘরেই ছিল ১২ মাসে ১৩ পার্বণের পালা, আর যজমানদের দানে পুরুত ঠাকুরদের ঘর ভরে উঠত। সে দানের মধ্যে অসম্মানের কোনো কালিমাই ছিল না। একটা ছড়া আছে না, দেয় থোয় রাখে মান, তারে বলি যজমান। তখনকার দিনে যজমানেরা তাই করত। আবার পুরুত ঠাকুরেরাও যজমানের মঙ্গলের জন্য চেষ্টা করত, বিধান দিত। সে কথাও আরেকটা ছড়ার মধ্যে বলা আছে, ন্যায় থোয় করে হিত, তাকে বলে পুরোহিত। কাজেই আমাদের এই ব্রাহ্মণের খাওয়া পড়া একরকম করে চলে যেত, কিন্তু টাকা পয়সার মুখ দেখবার সৌভাগ্য তার হয়নি। কি করেই বা হবে তা? সেকালের ব্রাহ্মণ কি আর কোমর বেঁধে ব্যবসায় নেমে পড়তে পারে? নিজ হাতে লাঙল ধরে চাষ করার কথা তো উঠতেই পারে না। ব্রাহ্মণও ছিল অল্পে তুষ্ট। যজমান বাড়িতে পুজো আচ্চা করে যা পেত তাতেই সে খুশি। হাতে সময় থাকলে সে ঠাকুর ঘরে বসে প্রাণ ভরে কালী মাকে ডাকত। মায়ের কাছে কি যে ছিল তার প্রার্থনা তা আমরা জানি না। রানা তো একটিমাত্র ছেলে, বয়স তার সবে 11। লেখাপড়া অল্প স্বল্প করেছে, আর একটু বড় হলেই তার পইতে হবে। তারপর বাবার কাছে পুজোর মন্তর ও করণ কারণ সবকিছু শিখে নেবে। সময়ে বাবার যজমানদের কাজ সেই করবে এবং তাতেই তার চলে যাবে। মেয়েটির বয়স সবে 9 বছর, নাম তার মালতী। তার জন্য ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর যা কিছু ভাবনা। সেকালের হিসেবে মেয়ের বয়স নেহাত কম নয়। তাড়াতাড়ি তার বিয়ে না দিতে পারলে গাঁ ঘরে যে মুখ দেখানো ভার হবে। দেখতে শুনতে মেয়ে তাদের বেশ ভালোই, কিন্তু দেখতে ভালো বলে তো খালি হাতে কেউ তাদের মেয়েকে ঘরে তুলবে না। মেয়েকে বিয়ে দিয়ে পার করতে গেলে হাতে নগদ করি চাই, কিন্তু কোথায় পাবে তারা মেয়ের বিয়ের করি? তারপর ব্রাহ্মণ নিজে কুলীন, কাজেই মেয়ের জন্যও চাই কুলীন পাত্র, তা না হলে কেলেঙ্কারির একশেষ হবে। গায়ের লোক তাকে ছেড়ে কথা কইবে না, কিন্তু যজমান ছাড়া তাকে সাহায্য করার আর কেই বা আছে? যজমানেরা খুশি মনেই তাদের পুরুত ঠাকুরকে কাপড় গামছা ও চাল ডাল দিয়ে সাহায্য করতে রাজি, কিন্তু সোনাদানা বা নগদ টাকা তারাই বা কোথায় পাবে? যত দিন যায় মেয়ের বিয়ের দুশ্চিন্তার বোঝা ততই ভারী হতে থাকে। ব্রাহ্মণীর মুখে ভাত রোচে না, ব্রাহ্মণেরও রাতে চোখে আর ঘুম আসে না। দুজনেরই অবশ্যই ভরসা আছে যে শেষ পর্যন্ত মা কালী যা হোক একটা ব্যবস্থা করেই দেবেন। দাদা, ও দাদা। হঠাৎ পিঠে এক ধাক্কা খেয়ে চমকে উঠল রানা। ফিরে দেখল সামনে মালতী দাঁড়িয়ে ফিকফিক করে হাসছে। রেগে মেগে সে বোনকে দিল এক দাবড়ি। দিলি তো সব পণ্ড করে। ঘর ছেড়ে পালিয়ে এসে এই বনের মধ্যে বসে কি এমন রাজকার্য করছিলি তুই? দিলি তো সব পণ্ড করে। কথার কি ছিরি দেখো না। ওরে লক্ষ্মী ছাড়ি, আমি যে তোর জন্যই মা কালীর কাছে প্রার্থনা করছিলুম, আর তুই সব গোলমাল করে দিলি। ও মা, তাই তো বলি। আমি ভাবি যে দাদা দু চোখ বুজিয়ে বিড়বিড় করে বকে মরছে কেন। তা তুই কালী পুজো জানিস কি? বামুনের ছেলে পুজো যাই না তার মানে? তবে শোন, কালিং করাল বদনিং ঘোরাং। কিরে, তুই তো হেসেই খুন হলি। থামুন ভস্টার্জি মশাই, থামুন। এইসব মন্ত্র শুনলে বাবা তোর পিঠের চামড়া খুলে নেবে, বুঝলি? বাবার কাছে মন্তর আওড়াতে যাচ্ছে কে? যাকে তোর বরাতে যখন নেইকো ঘি। ফের আবার তুই বুড়োদের মতো ছড়া কাটছিস? বেশ করব, তোর কি কথা দেখো না, একেবারে যেন তেকেলে বুড়ি। কে বলবে যে আমার থেকে 2 বছরের ছোট? বেশ, তুই যত ইচ্ছে মনের সুখে ছড়া কেটে মর, কিন্তু আমার জন্য মার কাছে কি প্রার্থনা করছিলি দাদা? কি আর প্রার্থনা করছিলাম, বলছিলাম কি, মা মালুর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আপদটা বিদে। ফের? আচ্ছা দাদা, বিয়ে হলে আমি কোথায় থাকবো? কি বোকা মেয়ে রে বাবা, সেদিন বাবার এক যজমানের মেয়ের বিয়েতে আমরা গেলাম না? বিয়ের পরদিনের কথা মনে নেই? তোরই মতন একটা মেয়ে কেমন সেজে গুজে শ্বশুর বাড়ি চলে গেল। হুম কি রে, আমরা কেমন মজা করে পাত পেতে ভালো মন্দ খেলুম। থাম তুই, পেটুক কথাকার। আচ্ছা দাদা, যাবার সময়
কনের মা বাবা অমন করে কেঁদে ভাসাচ্ছিল কেন? কাঁদবে না, তুই কি মেয়ে রে? মেয়ে বাপ মাকে ছেড়ে এই চিরকালের জন্য চলে গেল যে। তার মানে সে কি আর বাপ মায়ের কাছে আসতে পারবে না? আচ্ছা বোকা তো তুই, আসবে তো বটেই, তবে সে একেবারে কালে ভদ্রে, বুঝলি? আমি পারবো না দাদা, আমি তোদের সকলকে ছেড়ে পরের বাড়ি গিয়ে থাকতে পারবো না। আরে ছাড় ছাড়, তোর হাত নয় তো যেন সারাশি। আহা, তোর লেগেছে বুঝি দাদা? না, তা কি আর লেগেছে? আমি মানে ভয় পেয়ে তোকে একেবারে জাপটে ধরেছিলাম না। ভয় পেয়ে বলি? এত বড় ধিঙ্কি মেয়ের আবার বিয়ের নামে ভয়? রঙ্গ দেখে আর বাঁচি না। মার মুখে শুনে শুনে কথাগুলো তো বেশ শিখেছিস দেখছি। আর যদি বাবাকে না বলে দিই? এই মালু, খবরদার বাবাকে। কেন, মুখ শুকিয়ে গেল যে? বাবা যে তোর কথা শুনে একেবারে তেরে মারতে আসে। না, তা আসবে কেন, তোর দুহাতে ভরে নাড়ু দেবে। আরে আমি যে তোর ভালোর জন্যই মার কাছে প্রার্থনা করছিলাম, আর তুই কি না। থাক, খুব হয়েছে। আচ্ছা দাদা, মেয়েদের বিয়ে না হলে কি হয় রে? সর্বনাশ, 8 বছরের মধ্যে যে মেয়েদের বিয়ে না দিলেই নয়, আর তুই তো কবে 8 পেরিয়ে 9 পড়েছিস। এসব পাকা পাকা কথা কে বলেছে তোকে? কি আর বলবে, এসব যে শাস্ত্রে লেখা আছে। আহা, কি আমার শাস্ত্র পড়া পণ্ডিত রে! চটিস কেন? বাবার কাছে যজমানেরা সব বিধান নিতে আসে না, তখন বাবাই তো তাদের বলে। তা যে যা বলুক গে, আমি বাবা পরের বাড়ি গিয়ে থাকতে পারবো না। না, তা পারবে কেন? এদিকে যে বাবা তোর বিয়ের জন্য ভেবে সারা। কেন, ভাববার অত আছে কি? না, কিছুই নেই। গায়ে যে বাবার মুখ দেখাতে পারছে না, তা বুঝিস তুই? আমার আর বুঝে কাজ নেই। মার গলা না, চল তাড়াতাড়ি পালাই। ইস, অনেক দেরি হয়ে গেছে, তোকে ডাকতে এসেছি সেই কবে। মা আর আজ আমাকে আস্ত রাখবে না। বলি, এতক্ষণ কি করা হচ্ছিল শুনি? এমন হাড় জ্বালানো মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। আহ, এই ঠিক দুপুর বেলায় আবার মেয়েটাকে নিয়ে পড়লে কেন? মায়ের প্রাণ যে এত কঠিন হয় তাও তো কখনো শুনিনি। ব্যাস, মেয়ের হয়ে বাপ এবার এলেন ঝগড়া করতে। তোমার আশকারা পেয়েই তো মেয়ে মাথায় উঠেছে। আহা, আজকাল আবার কবে কে দিলে? বলি, ও করেছেটা কি? করবে আর কি, আমার হাড় মাছ জ্বালিয়ে খাচ্ছে। সে কখন রানাকে ডাকতে গেছে, আর এলো কিনা বেলা পার করে, আবার পেতনির মতো মুখ করে দাঁড়িয়ে আছে, দেখো না। গিন্নি, তোমার মাথা ঠিক নেই। মা মালুর আমাদের পেতনির মতো মুখ হতে যাবে কিসের দুঃখে? না, মেয়ে তোমার রূপের ধুচুনি। দেশ বিদেশের কত রাজপুত্র এসে এই মেয়ের জন্য তোমার সাদাসাদি করছে। একটু থামো না গিন্নি। তোরা যা, হাত মুখ ধুয়ে খেতে এসে বস। হ্যাঁ, তোমার মেয়ের কাজ বলতে ওই দুটি, গেলা আর খেলা। বলি, পরের বাড়িতে যেতে হবে না? না, সেখানে যে লাথি ঝাঁটা খেয়ে মরতে হবে। উফ, এই জন্মের পর বাপ মা কি তোমার মুখে একটু মধু দিতে পারেনি? আবার আমার বাপ মা তোলা, এক করার মুরদ নেই, বড় বড় কথা। আহা, ছোট কেন গিন্নি, ঠাট্টা বোঝো না কেন? না, চটবো কেন? এ যে একেবারে আহ্লাদে ফেটে পড়ার কথা। এত বড় মেয়ে যার গলায় ঝুলছে, তার মুখে আবার ঠাট্টা আসে কি করে? মেয়ের বিয়ের বয়স কিছু পেরিয়ে যায়নি, তাছাড়া চেষ্টাও তো হদ্দমতো করছি। তবে কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তা বলে গায়ের লোক তোমায় ছেড়ে কথা কইবে না। আজই রাঙাখুড়ি আমাকে বেশ দু কথা শুনিয়ে ছাড়লেন। সব কাজ শিখে তুলে এখন মেয়ের জন্য পাত্তরের খোঁজ করতে লেগে যাও। হাঁটাহাঁটি করতে আর বাকি কি রেখেছি? মেয়ে আমার অপছন্দের নয়, কিন্তু মেয়ের বাপের যে টাকা নেই। বরপনের টাকা জোগাড় হবে কোত্থেকে? তোমার আবার কুলীন পাত্র চাই, রাঙা টুকটুকে জামাই চাই। আমি মা, তোমার মতো তো পাষাণ হতে পারি না। কি বলে তুমি একটা তেজ বড়ে তেকেলে বুড়োর সঙ্গে মেয়ের সম্বন্ধ করতে গিয়েছিলে? টেকেলে বুড়ো আবার কোথায় দেখলে তুমি? প্রথম দুটো বউ মারা গেছে সেই কোন কালে, ছেলেপুলেও কিছু নেই। আর 40 বছর বয়স ও পুরুষের পক্ষে এমন কিছু বয়সই নয়। না, একেবারেই ছেলে মানুষ। আর 9 বছর মলুর সঙ্গে মানাবেও ভালো, কি বলো? গিন্নি, তোমার কথার জ্বালায় একদিন আমি ঘর দোর ছেড়ে বিভাগী হয়ে চলে যাব। না না, তুমি কেন ঘরদোর ছাড়তে যাবে? ফের যদি মলুর জন্য বুড়ো হাবড়া কাউকে ধরে আনো, তাহলে তাহলে কি করবে শুনি? যা করতে পারি তাই করব। আমি আর মলু দুজনে খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হব। কালি কালি, ঠিক দুপুর বেলায়। ভণ্ডামি রাখো তোমার, তারপর তুমি মনের সুখে আরেকটা সংসার করো। তোমার মাথা ঠিক নেই গিন্নি, যাও এখন কি ভাত বাড়ো। হ্যাঁ, তাই বাড়ছি। ঘরে যার এত বড় একটা মেয়ে, তার ডান হাত মুখে ওঠে কি করে? তুমি আমার খাওয়ার খোটা দিলে গিন্নি। বেশ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি।
মেয়ের বিয়ে ঠিক না করে আর ফিরছি না। হ্যাঁ তাই করো, অকর্মা পুরুষ আমার দু চক্ষের বিষ। ব্রাহ্মণ ঘর থেকে ছাতাটা তুলে নিয়ে হনহন করে সত্যিই যে চলে যায়। ব্রাহ্মণী ঘাবড়ে গিয়ে বাধা দিতে গেল। মালুও আকুল হয়ে বাবা বাবা বলে ছুটতে থাকে, কিন্তু ব্রাহ্মণের তখন মাথায় রাগ চড়ে গেছে। কারুর ডাকই তার বোধহয় কানে ঢুকল না। ব্রাহ্মণী বাড়ির দাওয়ায় বসে পড়ে হাঁ করে খানিকটা পথের দিকে তাকিয়ে রইল। তারপর যেন লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বাঁচল। মালু এসে কান্না ভেজা গলায় মাকে বলে, মা, এই কাঠফাটা রোদ্দুরে বাবাকে ঘর থেকে বার করে দিলে? মার কাছে কোনো জবাব না পেয়ে মালুও চুপ করে বসে থাকে। রানা দূরে একপাশে বসে আকাশ পাতাল কি যে ভেবে চলেছে তা সেই জানে। রাগের মাথায় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া যত সহজ, মেয়ের জন্য পাত্র খুঁজে আনা অত সহজ নয়। ব্রাহ্মণ তাই ফিরে এসে ব্রাহ্মণীকে কোনো আশার কথা শোনাতে পারেনি, কিন্তু রাগ তখন তার পড়ে গেছে এবং তার গিন্নির ক্ষোভের জ্বালাও অনেকটা কমেছে। আবার সেই আগেকার মতো ব্রাহ্মণের সংসার চলতে থাকে। রানা মালুর দিন কাটে খেয়ে খেলে ও ঝগড়া করে। দেখতে দেখতে আরেকটা বছর ঘুরে গেল। মালতী এখন 10 বছরের মেয়ে, রানার বয়স 12। বাপ মায়ের কিন্তু উঠতে বসতে মেয়ের বিয়ের কথা মনের ভেতর কাঁটার মতো খচখচ করে বিঁধতে থাকে। গরিবের মেয়ের বয়সকে সবাই যেন একটু বেশি করেই দেখে। পাড়াপড়শিদের সকলের ঘরেই মেয়ে আছে, কিন্তু তারাই যেন সব থেকে উঠে পড়ে লেগেছে মালুর বাপকে এক ঘরে করতে। সেকালে যাকে এক ঘরে করা হতো তার ঘরে কেউ পা ধুতেও যেত না। তার ধোপা নাপিত সব বন্ধ হতো এবং দায়ে অদায়ে তার পাশে এসে কেউ দাঁড়াতো না। ফলে তার দুর্গতিরা শেষ থাকতো না। একদিন তো ত্রৈলোক্য ঠাকুর ব্রাহ্মণকে ডেকেই পাঠালেন। ত্রৈলোক্য ঠাকুর তখন ব্রহ্মডাঙ্গার সমাজের একেবারে শিরোমণি। গোটা সমাজকে শাসনে রাখার দায় দায়িত্ব যাঁর, তিনি বড় জেসে লোক নন। 12 বছরের মেয়ে মালুর এখনো বিয়ে হচ্ছে না শুনে তিনি একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কালে কালে হলো কি, কুলীন বামুনের মেয়ের বয়স 12 পেরিয়ে যেতে চলল, এখনো তার বিয়ে হলো না। জাত ধর্ম সব গেল দেখছি। এক্ষুনি এর একটা সুরাহা করা দরকার, নইলে এত বড় একটা অঞ্চলের মাথা বলে লোকে তাকে মানবেই বা কেন? লোকের মুখে খবর পেয়ে ব্রাহ্মণ তো হন্তদন্ত হয়ে এসে হাজির। শিরোমণি মশাইকে প্রণাম করে সে একপাশে বসে পড়ল। শিরোমণি মশাইয়ের মুখ তখন একেবারে ভরা বর্ষার মেঘের মতো কালো ও গম্ভীর। ভয়ে ব্রাহ্মণের বুক দুরুদুরু করতে লাগল। শিরোমণি মশাই যে সহজে তাকে রেহাই দেবেন না, এটা বুঝতে তার আর বাকি রইল না। বাজ পড়তে দেরিও হলো না। শিরোমণি মশাই হাড় হিম করা চাউনি মেলে ব্রাহ্মণের পা থেকে মাথা পর্যন্ত যেন দেখে নিলেন। তারপর আস্তে আস্তে শুরু করলেন, কি হে, তুমি যে দেখছি একবারে সমাজের মাথায় পা দিয়ে চলতে চাও? গরিব ব্রাহ্মণ, সমাজের ভয়ে সে একেবারে কাঁটা। কিন্তু একই কথা শিরোমণি মশাইয়ের মুখে। ব্রাহ্মণ ভয়ে উত্তেজনায় একেবারে উঠে দাঁড়িয়ে ধরা গলায় নিবেদন করে বলে, ছি, এ কথা শুনলেও যে পাপ হয়। শিরোমণি মশাই, আমি একজন গরিব ব্রাহ্মণ। যাক, এই পাপ পুনির জ্ঞানটা তোমার এখনো একেবারে লোপ পায়নি, তাহলে আর পাপের বোঝা বাড়াচ্ছ কেন? আগে শোনো, এই খোলসা করেই বলি, তোমার এই বুড়ো ধারী মেয়ের বয়স যে 12 বছর পার হতে চলল, তার খবর রাখো। কিন্তু ক্ষমা করবেন শিরোমণি মশাই, মালুর আমার বয়স 10 বছরের 1 মাসও বেশি নয়। মেয়ের বাপের মুখে এ ধরনের কথা আজ প্রথম শুনছি না। সমাজকে মিথ্যে বলে ভাওতা দিতে পারো, কিন্তু ভগবানকে? আমি পইতে ছুঁয়ে বলছি শিরোমণি মশাই যে মালুর বয়স। আরে থাক, এই ভর সন্ধেবেলায় আর দিব্যি টিবি নাইবা গাললে। সত্যিই তো, সন্ধে যে লেগে গেছে। ঘরে ঘরে সাঁঝবাতি দেওয়া এতক্ষণে শুরু হয়ে গেছে। শাঁখের আওয়াজ ভেসে আসছে কানে, কিন্তু ব্রাহ্মণের কোনো দিকে যেন হুঁশ নেই। একতাল কাদার মতো বসে আছে বেচারি। শিরোমণি মশাই আবার বলতে শুরু করলেন, দেরি যা হবার হয়েছে, এবার উঠে পড়ে লেগে মেয়েটার বিয়ে দিয়ে দাও। নিজে ব্রাহ্মণ হয়ে কি শেষে পিতৃপুরুষদের নরকে পাঠাতে চাও? আপনি বিশ্বাস করুন শিরোমণি মশাই, চেষ্টার আমার ত্রুটি নেই, কিন্তু খালি হাতে কেউ যে মেয়েকে ঘরে তুলতে চাচ্ছে না। তোমার ছেলের বেলায় তুমিও বাবাজি তা চাইবে না। তা দেশে কি দোজবরে তেজবরে পাত্রেরও অভাব পড়েছে? সেরকম দু একটা খোঁজ অবশ্যই পেয়েছি, তাদেরও খাই যে নেই তা নয়।
কিন্তু বাপ হয়ে মেয়েটাকে একেবারে হাত পা বেঁধে জলে ফেলে দিতে যে মন সরছে না শিরোমণি মশাই। বেশ, তাহলে তুমি সমাজে পতিত হয়েই থাকতে চাও দেখছি। তাই হবে। তুমি তো যজমানি করে পেট চালাও। এক ঘরে ব্রাহ্মণকে কেউ আর পুজো আর্চা করতে ডাকবে না, তখন গুষ্টি বজ্ঞ শুদ্ধ না খেয়ে শুকিয়ে মরতে হবে। আপনার দোহাই শিরোমণি মশাই, আর কিছুদিন সময় দিন। দিলাম, কিন্তু বেশি দিন আর আমি লোকের মুখ চাপা দিয়ে রাখতে পারবো না। এখন বৈশাখ মাস চলেছে, ভাদ্র মাস পড়ার আগেই তোমাকে যেভাবেই হোক মেয়েকে পাত্রস্থ করতে হবে। এখন আমি উঠি, আমার সন্ধে আহ্নিকের সময় প্রায় উতরে যেতে চলেছে। তারা ব্রহ্মময়ী মা। শিরোমণি মশাই উঠে খড়মের আওয়াজ তুলে অন্দরের দিকে চলে গেলেন। ব্রাহ্মণ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকল। তারপর কোনো রকমে যেন শরীরটাকে টেনে তুলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত, সে অন্ধকারের মধ্যেও মাঝে মাঝে শিরোমণি মশাইয়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। ভয়ে তখন তার পথ চলা প্রায় বন্ধ হয়ে যায় আর কি। শিরোমণি মশাই মুখে যা বলেছেন, কাজেও যে তাই করবেন, এ কথা ব্রাহ্মণের অজানা ছিল না। দুঃখে ভাবনায় মালুর বাপ মায়ের দিন যে কেমন করে কাটছে তা মা কালী শুধু জানেন। এদিকে ভাদ্র মাস পড়তে আর কটা দিন মাত্র বাকি। সময়ের স্রোত তো বাপ মায়ের দুঃখের কথা ভেবে এক নিমেষও থমকে দাঁড়াবে না। দেখতে দেখতে এ কটা দিনও কেটে যাবে। তার মধ্যে যদি মালুকে পাত্রস্থ না করা যায়, তাহলে যে কি হবে তা ভাবতেও ব্রাহ্মণ শিউরে ওঠে। তার রকম সকম দেখে গিন্নিও অনেকটা চুপচাপ আছে। মালু যেন কেমন মনমরা হয়ে ঘুরে বেড়ায়। আর রানা আনমনা হয়ে যে কি ভাবে তা সে মা কালী জানেন। শেষে বাড়ি শুদ্ধ লোকের ডাকে মা কালী বোধহয় মুখ তুলে চাইলেন। মালুর বিয়ে ঠিক হলো। মালুর মার শেষ পর্যন্ত দোজবরে ছেলের হাতে মেয়ে দিতে আর আপত্তি রইল না। গরিবের মেয়ের বয়সটাই বড় কথা, পাত্র দোজবরে কি তেজবরে এ নিয়ে কোনো কথা কেউ বলে না। তাছাড়া কুলীন পাত্তর ছাড়া চলবেও না। কুল ভেঙে কে লোক হাসাবে, তার থেকে মেয়ের কপালই ভাঙুক। গরিবের মেয়ের বিয়ের এই সবই হলো আসল মন্তর। তাই মালুর মাকেও একটা একটা করে সব মন্তরগুলোই মেনে নিতে হলো। পাত্র কুলীন ও দোজবরে, বয়স অবশ্যই এমন কিছু বেশি নয়, 35-36। আগের পক্ষের পরিবারের একটি মেয়েও আছে, সে প্রায় মালুর বয়সী। দিতে থুতেও যে একেবারে কিছু হবে না তা নয়, ফর্দ মাফিক গয়না ছাড়া নগদ টাকাও দিতে হবে করকরে 100টি। বরের বোতাম ও আংটি তো আছেই, বরযাত্রীও আসবে কম করে জনা 25। বরের চেহারার কথা শুনে কারোর কোনো লাভ নেই। গরিবের মেয়ের চেহারা ভালো না হলে চলে না, কিন্তু পুরুষের চেহারার আবার ভালো মন্দ কি? সোনার আংটি বাঁকা তেরা হলেও দর তার এক কানা করিও কমে না। এসব এখন মালুর মাও থেকে শিখেছে। তাই মালুর বের শাক বেজে উঠল বলে মালুর বাবা যজমানের বাড়ি বাড়ি ধর্ণা দিয়ে বেড়াতে লাগলো টাকা কড়ির আশায়। মালুর মা চোখের জল চেপে বিয়ের উদ্যোগ করতে শুরু করলো। মেয়ের বিয়ে বলে কথা, সুভালাভালি 4 হাত এক হলে তবে না নিশ্চিন্তি। তাই মালুর বাপ মায়ের এখন হাঁপ ফেলার সময়ই নেই। সামনে আর 10টা দিন মাত্র আছে। এর ভেতরেই জোগাড় যন্তর যা কিছু করার সব সেরে ফেলতে হবে। মালুর মার অল্প স্বল্প সোনাদানা যা ছিল তার শেষ গুঁড়োটুকু পর্যন্ত নিতে হলো। তাতে মেয়ের বাপের দুঃখ করার কিছু নেই, এই নাকি নিয়ম। মালুর বাবা তাই মন খারাপ না করে সোনা হাতে নিয়ে স্যাকরার দোকানে ছুটল। এই অঞ্চলে স্যাকরার দোকান বলতে ওই একটি, কাজেই আর দেরি করা যায় না। কিন্তু স্যাকরার মুখে সোনার ওজনটা শুনে মন তার দমে গেল। গিন্নির যা কিছু ছিল সব ঘুচিয়েও তো 5 ভরি সোনা হলো না। কি হবে তাহলে? বরের বাবা বেশ কড়া ধাতের লোক। 7 ভরি সোনার 1 আনা কম হলে তিনি আর রক্ষে রাখবেন না। তাছাড়া তাকেই বা দোষ দিয়ে কি হবে? কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে, এখন আর কমসম করা চলে না। বাড়ি ফিরে এলো ব্রাহ্মণ। ব্রাহ্মণীর সঙ্গে রাতভর পরামর্শই চলল। আত্মীয় স্বজন অবশ্যই 2-1 দিনের মধ্যেই এসে পড়বে, কিন্তু ছাতা ধরে ব্রাহ্মণের মাথা রক্ষে করবে এমন অবস্থা তাদের কারুর নয়। কাজেই ভোরে উঠে মালুর বাবা আবার বেরিয়ে পড়ল। ভরসা এখন মা কালী আর যজমানেরা।
কিন্তু যজমানরাই বার কত করবে, তারা তো কেউ কেটা লোক নয়। তারপর এবারে ফসলও তেমন ভালো হয়নি। সব শুনে তারা বলে, ঠাকুর মশাই, আপনার এই বিপদে সাহায্য করতে আমাদের কি অন্য সাধ? ব্রাহ্মণের কন্যা দেয় বলে কথা, কিন্তু আমাদের অবস্থা তো আপনি সবই জানেন। তবু তারা চেষ্টা করে এবং আর 1 ভরি সোনাও জোগাড় হয়ে যায়। কিন্তু আর 1 ভরির কি হবে? হাতে পায়ে ধরলেও কি বরের বাবা রেহাই দেবেন না? অজানা আশঙ্কায় বাপের মন কেঁপে ওঠে। বরপণের টাকাও পুরো জোগাড় হয়নি, কিছু কম আছে, কিন্তু এখন আর ভাববার সময় নেই। আর ভেবেই করবার বা কি আছে? যজমান থেকে শুরু করে চেনা শোনা সকলের কাছেই হাত পেতেছে মালুর বাবা। দৌড়ে দৌড়ে একরকম ভিক্ষে করে বেরিয়েছে মানুষটা। নিরুপায় হয়ে শেষে ভিটে মাটিও বাঁধা রেখেছে চড়া সুদে। তাতেও যে শেষ রক্ষে হয় না। মালুর মা সবই বোঝে, ভেবে সারা হয় রাত দিন। এ যে অকুল পাথার, এক মা কালী শুধু পারেন এ পাথার পার করতে। কিন্তু মা কালীর কাছে মালুর মার আকুল প্রার্থনা পৌঁছয় কিনা কে জানে। আজ মালুর বিয়ে। 10 বছরের মেয়েটাকে সবাই যেন দাবড়াচ্ছে, এটা করিসনি, এটা খাসনি। একে তো রাত পোয়ালেই তাকে ঘর দৌড়, বাপ মা ও দাদাকে ছেড়ে চলে যেতে হবে। এ কথা ভাবলেই তার ভীষণ কান্না পাচ্ছে। তার উপর এসব কি জ্বালা। কিন্তু বেচারি করবেই বা কি? দাদাটার টিকির নাগাল পাবার জো নেই। সে সকলের ফাইফরমাস খেটেই সারা। বাপ মার মুখেও হাসি নেই। সবটা মিলিয়ে কেমন যেন থমথমে ভাব। নিজের বুদ্ধিতে কতটা সে কি বুঝেছে মা কালী জানেন, কিন্তু পাড়াপড়শিদের মুখে সে কিছু কিছু জেনেছে বই কি। বাবা নাকি ভিক্ষে শিক্ষে করে তার বিয়ে দিচ্ছে, এমনকি তাদের থাকবার বাড়িটাও বাধা দিতে হয়েছে চড়া সুদে। সুদের টাকা সময় মতো দিতে না পারলে তাদের বাড়ি ছেড়ে গাছতলায় দাঁড়াতে হবে। তার বাবা মার কথাও যে তার একেবারে কানে আসেনি তাও নয়। এই সব শুনে টুনে সে আন্দাজ করে নিয়েছে যে সে এক ভয়ানক অপয়া মেয়ে। তার জন্যই বাপ মায়ের আজ বাদে কাল ভিখিরির হাল না হয়ে যায় না। কিন্তু একটা কথা মালুর মনে বারবার ঘোরাফেরা করতে থাকে, এত ধারকর্য করে বিয়ে তার না দিলেই তো হতো। পাড়ার রাঙাখুরির মুখে কিছুই আটকায় না। তিনি ছড়া কেটে সকলকে বলে বেরিয়েছেন যে এই ভাদ্রে মালুর বিয়ে না হলে তার বাবাকে এক ঘরে করা হবে। তখন দেখা যাবে কি করে তাদের দিন চলে। বেঁচে থাকতে তো কেউ তাদের ঘরের দরজা মারাবেই না, এমনকি মারা যাবার পরও কাঁধে করে শ্মশানে নিয়ে যাবার লোকও জুটবে না। তখন শ্যাল কুকুরেই তাদের যা করার করবে। ভয়েতে শিউরে ওঠে মালু, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে তার বাবার কি দোষ। বরপণের টাকা ও মেয়ের গয়না জোগাড় করা মুখের কথা নয়। তার বাবা যদি তা জোগাড় করতে নাই পারেন, তাহলে তাকে শাস্তি পেতে হবে। এ কথার কোনো জবাবই সে খুঁজে পায় না। দাদাও যে বিশেষ কিছু বোঝে বলে তার মনে হয় না। কিন্তু তার বিয়ে হয়ে গেলে কি সত্যি সত্যিই বাড়িঘর ছেড়ে সকলকে গাছতলায় থাকতে হবে? মালু আর ভাবতে পারে না। গোধূলি লগ্নেই বিয়ে। সন্ধে লাগবার আগেই বর এসে গেছে। বরের বাবা এবং বরযাত্রীরাও এসেছেন। গরিবের বাড়ির বিয়ে, জৌলুস তেমন নেই, কিন্তু ঘটা না থাকলেও ল্যাঠা আছে বই কি। বরযাত্রীদের আদর আপ্যায়ন করার ব্যাপার আছে। বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি বড় কম নয়, তাই গরিব ব্রাহ্মণের বাড়িতে হৈ হৈ রই রই পড়ে গেছে। পাড়াপড়শিরাও ভিড় করে বর দেখতে এসেছে। ছাদনাতলায় বরকে দেখে মেয়ের মা চোখের জল চেপে কাজ করে যাচ্ছে। পাড়াপড়শিরা কেউ বা মুখ বেঁকিয়ে হাসল, কেউ বা আবার মমতা ভরা চোখ মেলে মালুর দিকে তাকিয়ে রইল। ছাদনাতলার কাজ শেষ হলো। এবার মেয়েকে সম্প্রদান করবে তার বাবা। দান সামগ্রী যা কিছু সেখানেই সব সাজানো আছে। গয়না অবশ্যই গায়ে পরেই মেয়ে বিয়ের আসরে বসে আছে। বরের বাবা হুঁশিয়ার লোক। বিয়ের আগেই তিনি যাচাই করে নিতে চান যে দান সামগ্রী সব ঠিকঠাক আছে কি না। তাই তিনি শুরু করলেন, বুঝলেন না ভৎসাজি মশাই, আর কয়েক ঘন্টা পরেই আপনি হবেন আমার পরম আত্মীয়। তখন দেনা পাওনা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আমার মাথা কাটা যাবে, তাই না? কি চমকে উঠলেন কেন? না না, বাড়তি কিছু দাবি দেওয়া আমার নেই। আমি এক কথার মানুষ। তবে আমার জানা দরকার যে ওই দান সামগ্রী সব ঠিকঠাক আছে কিনা, পরে যাতে এই নিয়ে কথা না ওঠে। মালুর বাবার বুকে যেন আর হাওয়া নেই। চোখের সামনে তার দুলে উঠল বিয়ের আসর, ঘর বাড়ি,
সব কিছু। মুখেও কোনো কথা জোগালো না। 4 হাত এক হয়ে গেলে ব্রাহ্মণ নিজেই বরের বাবার হাতে পায়ে ধরে ব্যাপারটা মিটিয়ে নিত। কিন্তু এখন উপায়? এই কি হলো বস্তাজি মশাই? কি ছিছি, আমার হাত ধরছেন কেন? বিশ্বাস করুন, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। লোকের কাছে ভিক্ষে করেছি, সোনা বলতে বাড়িতে আর কিছুই রাখিনি, এমনকি ভদ্রাসনটুকু বাঁধা দিয়েছি। কিন্তু কিন্তু কি বলুন? তা সত্ত্বেও সব পুরোপুরি জোগাড় করে উঠতে পারিনি। সোনা 1 ভরি কম পড়েছে, আর বরপণের জন্য কোনো রকমে 75 টাকা জোগাড় হয়েছে। আমি বিয়ের পর নিজেই সবকিছু বলে। থাক থাক, খুব হয়েছে। ভগবান বাঁচিয়েছেন। জোচ্চোর আর কাকে বলে? আপনি আমাকে যা ইচ্ছা হয় বলুন, যা শাস্তি দিতে হয় দিন, কিন্তু কচি মেয়েটার মুখের দিকে একবার দয়া করে তাকান। সে তো কোনো অপরাধ করেনি। সে করেনি, তার বাবা তো করেছে। তার ফল ভোগ কে করবে? আপনি মেয়েটাকে ভাসিয়ে দেবেন না, তাকে আপনি পায়ে ঠেলবেন না। জোচ্চোরের কথায় আমি আর ভুলছি না। একেবারে যাকে বলে সে মিটমিটে শয়তান। আর একটু হলেই বেবাক বোকা বনে যাচ্ছিলাম আর কি। বামুনকে যাতে মারবেন না, দয়া করুন। আমার দয়ার বিশেষ খ্যাতি নেই। আমার মেয়ের বিয়ের বেলায় কেউ দয়া করেনি। তাছাড়া যার কথার কোনো দাম নেই, তার সঙ্গে আমি কোনো রকম আত্মীয়তা করতে রাজি নই। হাত ছাড়ুন, আমাদের যেতে দিন। এমন সময় বাইরে থেকে চড়া গলার আওয়াজ আসতে লাগলো। এমন অখাদ্য খাইনি জীবনে মশাই, আমরা কি ভিখিরি নাকি? উঠে পড়ুন, অছেদ্দার খাদ্য গলা দিয়ে নামবে না। এইসব বলতে বলতে বরযাত্রীরা রেগে মেগে উঠে দাঁড়ালো। বিয়ে বাড়ি হট্টগোলে ভরে গেল। ছেলের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, চলো বাবা অরুণ, এখানে আর এক দণ্ডও থাকা নয়। এই থরিবাজ বামুন আমাদের ধাপ্পা দিয়েছে এবং বরযাত্রীদেরও অপমান করেছে। এই মাসেই ভালো ঘর দেখে তোমার বিয়ে দেবো, চলো। কিন্তু বাবা, আমি এক কথার মানুষ, কথা না বাড়িয়ে উঠে পড়ো। এরপর আর বরের গলা দিয়ে কথা সরল না। বরের বাপ, বর ও বরযাত্রীরা দল বেঁধে বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে বিয়েবাড়ি একেবারে ফাঁকা। মালুর বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। মালুর মা সবই শুনেছে। সে বেচারা দাবায় বসে রয়েছে। তার চোখে দৃষ্টি নেই, শরীরেও নেই প্রাণের স্পন্দন। রানাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মালু এক ফাঁকে উঠে গিয়ে কোথায় যে মুখ লুকিয়েছে তা কেউ জানে না। আত্মীয় স্বজন এবং যজমানেরাও কি যে করবে তা ভেবেই পাচ্ছে না। গোটা বাড়িটাই যেন সব হারানোর দুঃখে একেবারে বোবা হয়ে গেছে। যজমানদের চেষ্টায় খানিক পরে মালুর বাবার জ্ঞান ফিরে এলো। কয়েক মিনিট ধরে বেচারি বুঝতেই পারল না যে কি অঘটন ঘটে গেছে। তারপর সবকিছুই তার মনে ভেসে উঠল। দারুণ দুঃখের আঘাতে ডুকরে কেঁদে উঠল ব্রাহ্মণ। মা মালু, আমি বাপ হয়ে তোর কি সর্বনাশী না করলুম। যজমানেরা বোঝাতে চেষ্টা করে, ঠাকুর মশাই, যা হবার হয়েছে, ভগবান মারলে আর কে রক্ষে করবে? এখন উঠুন, আপনি অধৈর্য হয়ে পড়লে গিন্নিমাকে কে দেখবে? তাদের কথা শুনে ব্রাহ্মণ গিন্নির দিকে চোখ তুলে তাকালো। দুঃখে অপমানে গিন্নি যেন একেবারে পাথর হয়ে গেছে। অনেক ডাকাডাকিতেও গিন্নির কাছ থেকে কোনো সাড়া এলো না। ভয়ে প্রাণ উড়ে গেল ব্রাহ্মণের। তাহলে কি গিন্নিকে আর বাঁচানো যাবে না? কি উপায়? মালুটাই বা কোথায়? খোঁজাখুঁজি করে মালুকে ঘরের মধ্যেই পাওয়া গেল। সে বেচারি বিয়ের জামা কাপড় পরেই শুয়ে আছে। সে কি পুরোপুরি বুঝেছে যে বিধাতা আজ তার কপালে এক দারুণ অভিশাপ এঁকে দিয়ে গেলেন? সে কি জানে যে এই অভিশাপের কালো দাগ এই জীবনে আর উঠবে না? তার গরিব বাবার অপমানের ও লাঞ্ছনার যে আর কিছু বাকি নেই তা অবশ্যই সে বুঝতে পেরেছে। ডাকাডাকিতে সে উঠে দাঁড়ালো। বাপের হাত ধরে আস্তে আস্তে মার কাছে এগিয়ে এলো। মেয়েকে দেখে মার বুক ভেঙে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। মালু মা, তোর যে সর্বনাশ হয়ে গেল হতভাগী। কি কুক্ষণেই না তুই জন্মেছিলিস। এ জীবনে আর কেউ তোকে বিয়ে করবে না। তোর এই কালা মুখ কেউ দেখবে না। ঘরের কোণে বসে কেঁদে কেঁদেই তোর গোটা জীবনটা কাটাতে হবে। উহ মা কালী। হাঁপ ছেড়ে আবার মা আরম্ভ করে, এর থেকে যদি তুই আমার কোল খালি করে চলে যেতিস, সে আঘাতও আমার সহ্য হতো। জমের হাতে দেওয়াও এর থেকে অনেক ভালো ছিল। এই বয়সেই তো স্বাদ আহ্লাদ সব ঘুচলো। আমি কি করে সহ্য করি ভগবান? আর তোর এই মুখ আমি চোখের সামনে জীবনভর কি করে দেখব? মালু গুম হয়ে বসে শোনে। মালুর বাবা নিজের দুঃখ ভুলে গিন্নিকে বোঝায়, কিন্তু মায়ের প্রাণ কিছুতেই প্রবোধ মানে না।
রানা যে কখন এসে তার পাশে চুপ করে বসে আছে তাও মার খেয়াল নেই। দুঃখ শোকের রাতও এক সময় শেষ হয়, প্রভাত হয়, সূর্য ওঠে। ব্রাহ্মণের বেলায় এ নিয়মের কোনো নড়চড় হল না। শেষ রাতে শোকে দুঃখে কাতর হয়ে তাদের অজান্তেই যে যেখানে ছিল একটু আর হয়ে শুয়ে পড়েছে। দিনের আলো ফুটতেই সকলে ধর্মড়িয়ে উঠে বসল, কিন্তু কোনো কাজেই কারুর হাত পা আসছে না। কি সর্বনাশ যে হয়ে গেল, সবাই তাই বসে বসে ভাবছে। পাড়ার দু চারজন গিন্নিবান্নিরা এসেছে, তারাই মালুর মাকে বোঝাতে থাকে। কি আর করবে বলো বউ, এরকম করে বসে থাকলে কি আমাদের চলে? তোমাকে শক্ত হতে হবে। নাও, উঠে পুকুরে একটা ডুব দিয়ে এসো। মেয়েটাকে এখন একটু দেখতে হবে যে, কাল থেকে ওই এক ফোঁটা মেয়েটার উপর ধকল তো কম যায়নি। চকিতে মার প্রাণ কেঁদে ওঠে। তাই তো, মালু বেচারা কাল থেকে কিছুই বিশেষ মুখে তোলেনি। টলতে টলতে মা এগিয়ে চলে খিড়কির পুকুরের দিকে। বর্ষার জলে পুকুর একেবারে ভরা ভর্তি। পুকুরে নামতে গিয়ে মার হঠাৎ নজরে পড়ল যে মালুর বিয়ের শাড়িটা যেন জলে ভাসছে। মা মালু, মালু বলে চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে পড়ে গেল। দৌড়ে এলো মালুর বাবা। কোথায় মালু? ঘরে তো সে নেই। হাঁকাহাঁকিতে পাড়ার লোকজনও জড়ো হলো। পুকুরের জল তোলপাড় করে শেষে পাওয়া গেল মালুকে, কিন্তু তার ছোট্ট দেহটা ছেড়ে প্রাণ অনেক আগেই চলে গেছে। সন্ধে তখনও লাগেনি, দিনের আলো একেবারে মিলিয়ে যায়নি। এমন সময় চৌধুরী মশাইয়ের নৌকো যুগল কিশোরের ঘাটে এসে নোঙর বাঁধল। চৌধুরী মশাই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন নিজের কাছে। অল্প বয়সী মেয়ে, বিয়ের পর পুরো একটা বছরও ঘোরেনি। চৌধুরী মশাই নিজে ব্যবসা করে বেশ 2 পয়সা কামিয়েছেন। মেয়েকে দেখে শুনে পয়সাওয়ালা ঘরেই বিয়ে দিয়েছেন। মেয়ে বাপের সঙ্গে গা ভর্তি গয়না পরে চলেছে। বাক্স প্যাটেরায় ঠাসা কাপড় চোপড়। মেয়েরা তর সয় না, কিন্তু বাড়ি পৌঁছতে যে এখনো অনেক দেরি। সাত তাড়াতাড়ি নৌকোটা আবার এ ঘাটে থামে কেন? মেয়ে বাপকে প্রশ্ন করে। এখানে কেন থামালে বাবা? এখন তো সবে সন্ধে। একটু তাড়াতাড়ি বেয়ে গেলেই আমরা 2-1 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যেতাম। তা হয় না মা, এই সামনে ব্রহ্মডাঙ্গা। রাতে ব্রহ্মডাঙ্গা পার হয়ে যাবার মতো বুকের পাটা আমার নেই। কেন বাবা? মা, কি মেরে তুই শুনিসনি যে ব্রহ্মডাঙ্গাই হলো রানা সর্দারের ঘাঁটি? রাতের বেলা নৌকো দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে রানার দল। কিন্তু আমাদের সঙ্গে মাঝি মাল্লারা রয়েছে, অত ভয় কিসের? মা, রানা সর্দার বড় জবরদস্ত ডাকাত। তাকে রক্ষা 2-4 জন মাঝি মাল্লার কম্য নয়। কি বলো হে মাঝি ভাই? তা যা বলেছেন কর্তা, তবে দিদিমণি যখন সঙ্গে রয়েছেন তখন আর ভয়টা কি? মানে এই দিদিমণি কি লাঠি ধরে ডাকাতদের রুখতো? আগে তা নয়, তবে রানা সর্দার মেয়েদের খুব মান্য করে, তাদের গায়ে হাত তোলে না। তা বলে ডাকাতদের মন মেজাজের উপর ভরসা রাখা যায় না। কখন যে তারা কি করে বসে তা কি বলা যায়? এই মাফ করবেন কর্তা, রানা সর্দারের বেলায় দিব্যি করে বলা যায় যে মেয়েদের গায়ে সে কিছুতেই হাত দেবে না। তার কারণও আছে কর্তা। কিরকম? এই রানা সর্দার হলেও তার বয়স বেশি নয়। যখন সে 12-13 বছরের ছেলে, তখন তাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, রানাদের বাড়ি ছিল এই বেম্বডাঙ্গাতেই। রানা আবার ব্রাহ্মণের ছেলে। প্রায় 10-15 বছর আগেকার কথা। রানার ছোট বোন মালতীর বিয়ে, কিন্তু দেনা পাওনা নিয়ে বিয়ের আসরেই বরকর্তা বিয়েকে বসলো। গরিব ব্রাহ্মণের চোখের জলেও কিছু কাজ হলো না। পিড়ি থেকে বর উঠে পড়ল। বলো কি? সে যে সর্বনেশে কথা। এ তো সবে সর্বনাশের শুরু। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। ভোরের দিকে মালতী খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো। নারায়ণ নারায়ণ, মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরছি আর এসব কি অলক্ষণের কথা আরম্ভ করলে তুমি? দেখো তো মেয়েটা কেঁদেই ছাড়া। কেঁদে আর কি হবে দিদিমণি, ভগবানের মার। কে কি করবে বলো? সে বাড়িতে যেন বাজ পড়লো। বাপ মা শোকে একেবারে তখন পাগলের পাড়া। তারপরও বেশি সময়ের গুণে তারা একটু একটু করে সামলে উঠলো, কিন্তু শোকটা রানারই সব থেকে বেশি লেগেছিল। পিঠোপিঠি ভাই বোন তো, সে কিছুদিন গুমড়ে গুমড়ে থেকে হঠাৎ উধাও হয়ে গেল। তারপর বছর 10 পরে সে বেম্বডাঙ্গায় ফিরে এলো। তখন তার 3 কুলে আর কেউ নেই, সব মরে গেছে। সেও একজন পাকা ডাকাত বনে গেছে। বুঝলাম, কিন্তু তার দয়ামার কথাই তো বললে না। ওই দেখুন কর্তা, আবার বেভুল হয়ে গেছি।
রানা এদিকে আবার মা কালীর বেজায় ভক্ত, ডাকাতি সে করে ঠিকই, কিন্তু টাকা পয়সার অভাবে কারণ মেয়ের বিয়ে হচ্ছে না শুনলে সে বেচারা আজও স্থির থাকতে পারে না। নানান ফন্দি ফিকির করে সে মেয়ের বাপকে সাহায্য করে। এমন লোক কি মেয়েদের ওপর জুলুম করতে পারে কর্তা? বাবা, আমি রানা ভাইকে দেখতে চাই। মেয়ের কথা শুনে চৌধুরী মশাই এবার এক প্রাণ খোলা হাসিতে ফেটে পড়লেন। লজ্জা পেয়ে মেয়ে তখন বলে, তুমি বুঝছো না বাবা, রানা সর্দার ঝিউড়ি মেয়েদের মধ্যে তার বোন মালতীকেই যেন দেখতে চায়, তাই তাকে রানা ভাই বললে দোষ কি? ডাকাতকে ভাই বলা দোষের না হাসির সে কথা আমাদের বিচার করার দরকার নেই। রানার দুঃখটা যে তার মেয়ের মনে বেজায় বেজেছে এটা বুঝেই চৌধুরী মশাই চুপ করে গেলেন। সত্যি কি রানা কম বয়সের বৌঝিদের বোনের মতো দেখত? গরিব গুরব মানুষদের সে কি সত্যি কন্যাদায় থেকে উদ্ধার করত? কিন্তু খালি হাতে তো মেয়ের বিয়ে হয় না। সে টাকা কড়ি ও গয়নাপত্রই বা রানা পেত কোত্থেকে? রানা ডাকাতের খোঁজ খবর নিলে হয়তো এসব প্রশ্নের জবাব মিলতে পারে। ব্রহ্মডাঙ্গার এক জঙ্গলের ভেতরেই রানা সর্দারের আস্তানা। বিরাট একটি বটগাছ জঙ্গলের মাঝ বরাবর মাথা তুলে দাঁড়িয়ে আছে। বটগাছের নিচে ছোট্ট একটি কালী প্রতিমা। রানা পুজো সেরে তার দলবলের সঙ্গে সলা পরামর্শ করতে বসেছে। সূর্য তখন পশ্চিমে হেলেছে, কিন্তু পাটে নামেনি। সবাই কান খাড়া করে সর্দারের কথা শুনছে। অনেক বছর পরে ব্রহ্মডাঙ্গায় ফিরে এসে দেখছি যে মোটামুটি সব ঠিকই আছে। বাবা মা অবশ্যই মায়া কাটিয়ে চলে গেছেন, কিসের টানেই বার বেঁচে থাকবেন? যাক সে কথা, এই বটগাছটা কিন্তু বহুকাল ধরে চুপচাপ এখানে ঠায় দাঁড়িয়ে সবকিছু চোখ মেলে দেখছে। হাবুল সর্দারের একেবারে ডান হাত। সে সাহস করে জিজ্ঞাসা করে, কি এত দেখছো সর্দার? দেখা জিনিসের কি আর শেষ আছে রে? 50 বছর আগে মেয়ের বিয়ে দিতে বাপের ভিটে মাটি চাটি হয়ে যেত। আজও সে ব্যবস্থার তেমন কিছু বদল হয়নি। এটা কি দেখার মতো ব্যাপার নয় একটা? হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। কি সর্দার? এই নিবারণ বায়ুজ্যের মেয়ের বিয়ের মাত্র দিন দুয়েক বাকি। আমি তার মেয়ের বিয়ের সব ভার নিয়েছি, কিন্তু কদিন যেন কিছুই জুটছে না। জানি না মা কালীর কি ইচ্ছে। কিছু খবর টবর জোগাড় করতে পারলি তোরা? একটা খবর আছে সর্দার। ও লাগায় রতন প্রামাণিক তার মেয়েকে নিয়ে বলাগড়ের পথে রওনা দিয়েছে। বলাগড়ের দিকে কেন? এই বলাগড়ে তার মেয়ে শ্বশুর বাড়ি। বড় লোকের মেয়ে যাচ্ছে, গা ভর্তি গয়না তো থাকবেই, সঙ্গে টাকা কড়িও থাকতে পারে। বুঝলাম, তোদের কতবার না হুঁশিয়ার করে দিয়েছি যে মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া চলবে না। আর ব্রহ্মডাঙ্গার ঘাটের নামে ভয়ে লোকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রামাণিক মশাই সন্ধ্যের পরে ঘাটের আশপাশে নৌকো ভেড়াবে কি? এই তাহলে কি সর্দার আজও আমাদের নির্জলা একাদশী? বাজে বকিসনি। প্রামাণিক মশাই লোক লস্কর নিয়ে যাতায়াত করে, তাই হয়তো সন্ধে লাগার পরও ব্রহ্মডাঙ্গার ঘাট পেরিয়ে যাবার মতলব তার থাকতেও পারে। দেখাই যাক না। তোরা সব ছিপ নৌকাগুলো তৈরি রাখবে, আমিও গেলাম বলে। তবে প্রামাণিক মশাইয়ের মেয়ের গায়ে হাত না দিয়ে কাজ ফতে করতে হবে। সে কি করে হবে সর্দার? সে হয় কি না হয় আমি দেখব। তোরা শুধু নৌকোটাকে ঘিরে ফেলবি, তারপর লোক লস্করদের আটকে রাখবি, বুঝলি? বুঝেছি সর্দার। বেশ, তাহলে তোরা মা কালীর নাম করে হাঁটা দে। হাবুলের ইশারায় ডাকাতেরা সব চূর্ণী নদীর দিকে চলে গেল। রানা সর্দারও উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে ভাবতে লাগলো। ভাবনা অবশ্যই এখন তার একটাই, নিবারণ বারুজ্যের মেয়ের বের দায় দায়িত্ব সবকিছুই সে নিজে যেচে মাথায় তুলে নিয়েছে। এখন তার মুখ রক্ষে হলে হয়। এদিকে সন্ধে লাগতে আর দেরি নেই। ইচ্ছেময়ী মা, সবই তোমার ইচ্ছে, এই বিশ্বাসে ভর করে রানা তাড়াতাড়ি নদীর দিকে এগিয়ে চলল। যতই তাড়াহুড়ো করুন কর্তা, ব্রহ্মডাঙ্গায় পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে। মাঝি মাল্লাদের মুখে এ কথা শুনে প্রামাণিক মশাই রীতিমতো ঘাবড়ে গেলেন। বাপের মনের অবস্থা বুঝে মেয়েই সাহস দিতে এগিয়ে এলো। এতে ভয়ের কি আছে বাবা? রানা সর্দার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না। গয়নাগাটি কিসে আমার গা থেকে জোর করে খুলে নেবে? কিছুই বলা যায় না মা, হাজার হলেও ডাকাত তো বটে। কিন্তু ডাকাতরাও সবাই এক ছাঁচে গড়া নয়। তাছাড়া আমাদের সঙ্গে মাঝি ভাইরা আছে, লাঠিয়াল দুজনও সঙ্গে চলেছে। তা আছে বটে, তবে রানা সর্দারের মুখোমুখি দাঁড়ালে এদের হাত থেকে হাল দাঁড় লাঠি সব ঝপাঝপ খসে পড়বে। তা জানি না বাবা, তবে সময় মতো বলাগড়ে পৌঁছতে না পারলে আমায় অনেক গঞ্জনা সইতে হবে। মাঝিরা কি বলো? আমরা আর কি বলবো কর্তা,
তবে দিদিমণি যখন বলছেন তখন জয় মা কালী বলে বেই চলি। তবে তাই চলো, নেমা, টাকা থলিটাও তোর কাছে রেখে দে। জয় মা কালী, জয় মা কালী। সন্ধে উতরে গেছে, চূর্ণির জল কালো অন্ধকারে ডুবে গেছে। ব্রহ্মডাঙ্গা আসতে আর দেরি নেই। প্রামাণিক মশাই ভয়ে ইষ্টনাম জপছেন। মাঝি মাল্লারা ও লাঠিয়াল দুজন ভয়ে ও উত্তেজনায় অস্থির। মেয়েটি শুধু টাকার থলিটি হাতে ধরে শান্তভাবে বসে আছে। বোধহয় মনে মনে সে মা কালীর কাছে প্রার্থনা জানাচ্ছে, আমার কথাতেই ভরসা পেয়ে বাবা মত দিয়েছে, দেখো আমার মুখ রেখো মা। দেখতে দেখতে নৌকোটা ব্রহ্মডাঙ্গার ঘাট পেরিয়ে গেল। বাঁচল সবাই, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। কিন্তু এ কি, হঠাৎ ৩-৪টে ছিপ তাদের নৌকোটাকে ঘিরে দাঁড়ালো। বেশ কয়েকজন সন্ডা মার্কা লোক লাফিয়ে পড়ল নৌকোর ওপর। তখন প্রামাণিক মশাই যা বলেছিলেন তাই হলো। মাঝি মাল্লারা ভয়ে একেবারে কাঠ, মুখে টু শব্দটি নেই। তাদের বেঁধে ফেলতে ডাকাতদের কিছুই বেগ পেতে হলো না। ব্রহ্মডাঙ্গা পেরিয়ে যাওয়ার পর লাঠিয়ালরাও লাঠি রেখে বেশ নিশ্চিন্ত মনেই বসেছিল। আচমকা লাঠির বাড়ি খেয়ে তারাও একেবারে কাবু। বিনা বাধাতেই ডাকাতরা তাদের বেঁধে ফেলল। প্রামাণিক মশাইয়ের তখন ডাক ছেড়ে কাঁদার মতো অবস্থা। তিনি হাত জোর করে বলছেন, বাবা, আমাদের যা কিছু আছে সব নাও, শুধু আমাদের প্রাণে মেরো না। তিনি তো বলেই খালাস, কিন্তু মেয়ের গা থেকে গয়না খোলে কে? তাদের ঘাড়ের ওপর কটা মাথা যে সর্দারের হুকুম অগ্রাহ্যী করবে? এমন সময় স্বয়ং রানা সর্দার এসে হাজির। সর্দার সর্দার রব শুনে মেয়েটি চোখ তুলে তাকালো। এই কি তাহলে সেই রানা সর্দার? রানা সোজা মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, দিদি, তোমার কোনো ভয় নেই, আমি তোমার বড় ভাই। আমার নাম রানা সর্দার, তবে বড় বিপদে পড়েই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি বাঁচালে রানা ভাই, আমি সামান্য মেয়ে ছেলে, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমার আরেকটি ছোট বোনের দুদিন পরেই বিয়ে, তাই ২-৪খানা ভারী গয়না ও কিছু টাকা না হলে যে চলে না। এই কথা, এ আবার এমন কি সমস্যে? মেয়েটি তারপর নিজের গা থেকে ২-৪খানা ভারী গয়না খুলে রানার হাতে তুলে দিল। থলে থেকে বার করে ১ আজলা টাকাও দিল রানার হাতে। আবেগে তখন তার চোখ দুটি জলে ভরে উঠেছে এবং গলাও বুঝে এসেছে। কোনো রকমে সে বলল, এই তুচ্ছ গয়নাগুলো যে এমন সৎ কাজে লাগবে তা কোনো দিনও ভাবিনি। এতে কাজ মিটবে তো রানা ভাই? এর দাম অনেক দিদি, কাজ আমার এতে ভালোভাবেই হয়ে যাবে। কি আর বলবো দিদি, মা কালী তোমাকে রাজরানী করুন। রানা সর্দার ফিরে দাঁড়িয়ে ইশারা করতেই তার দলবল তাড়াতাড়ি মাঝি মাল্লা ও লাঠিয়ালদের বাঁধন খুলে দিল। তারপর রানা সর্দার সদলে তাদের ছিপে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। প্রামাণিক মশাই ততক্ষণে সামলে উঠেছেন। মেয়ের কাণ্ডকারখানা দেখে তিনি মোটেই খুশি হননি। ডাকাতরা চলে যেতে তিনি সাহস পেয়ে বললেন, তা বলে মা, তুই নিজের হাতে গয়নাগুলি সব খুলে দিলি? না দিলে যে মা ইজ্জত সবই যেত। রানা হাজার হলেও ডাকাত তো বটে। প্রামাণিক মশাই নিজের কথাই ফেরত পেয়ে চুপ করে গেলেন। মাঘ মাসের শেষ। লোকে কথায় বলে, মাঘের শীতে বাঘে কাঁপে। এখনকার দিনে বিশেষ করে শহর বাজারে মাঘের শীতে মানুষেও কাঁপে না। শীতের আর দাঁত থাকে না। বেচারা শীত বুড়ো লোকের মতো তখন যাবার দিন গোনে। কিন্তু তোমরা প্রায় ২৫০ বছর আগেকার গল্প শুনছ তো, তাও আবার জঙ্গুলে এক পাড়াগাঁয়ের গল্প, শহর বাজারের কাহিনী নয়। সেসব জায়গায় তখন সত্যিই মাঘের দুরন্ত শীতে লোকজন হিহি করে কাঁপত। এমনি এক শীতের দুপুরে একজন সন্ন্যাসী হন হন করে গায়ের পথ ভেঙে চলেছেন, হাতে লাঠি, কাঁধে ঝোলা ও পরনে গেরুয়া কাপড়। যখন তিনি ব্রহ্মডাঙ্গার মাইল ১০ দূরে বদ্যিপুরে গিয়ে হাজির হলেন, তখন বেলা বেশ গড়িয়ে গেছে। সন্ন্যাসী ঠাকুরের গা ঘর সবই যেন চেনা। তিনি সোজা বিমল চাটুর্যের বাড়ির সামনে গিয়ে হাঁক দিলেন, জয় হোক মা ঠাকুরন। বিমল চাটুর্যে ছাপোষা গোছের লোক, স্ত্রী ও একটি বছর ১৫ ছেলেকে নিয়েই তার সংসার। ছেলেটি ভালো, গা ঘরে সবাই তাকে ভালোবাসে। আর সম্পত্তি বলতে ওই ছোট্ট মেটে বাড়িটা। চাটুর্য মশাই আজ এখানে, কাল ওখানে পুজো আর্চা করে যা ঘরে আনে, তাতেই তাদের পেট তিনটে কোনো রকমে চলে যায়। সে যা হোক, তখন চাটুর্য মশাই বাড়িতে নেই। হাঁক শুনে মা ও ছেলে দুজনেই বাইরে বেরিয়ে এলো। সন্ন্যাসী ঠাকুরকে দেখে দুজনেই তাকে প্রণাম করল। ছেলেটি তাড়াতাড়ি একখানি আসন এনে দাওয়ায় বিছিয়ে দিল। শ্রান্ত সন্ন্যাসী আসনে বেশ আয়েশ করে বসে বললেন,
মা, তোমার ছেলে সুসময় এলো বলে 2-4 দিনের মধ্যেই তার জীবনের মোড় ঘুরে যাবে। সুসময়ের মুখ আমরা কখনো দেখিনি সন্ন্যাসী ঠাকুর। কোনো রকমে মাথা গুঁজে আমরা দিন কাটাচ্ছি। আমি সন্ন্যাসী নই মা, আমি সামান্য লোক। ঘর সংসার করিনি, মা কালীর নাম জপ করি, আর বাড়ি বাড়ি ঘুরে লোকের হাত দেখে ভিক্ষে শিক্ষে করে যা পাই, আর তাতেই আমার হেসে খেলে দিন চলে যায়। তা বাবা, দয়া করে আমার বাছার হাতটা একটু দেখবেন। সন্ন্যাসী ঠাকুর বেশ যত্ন করে অনেকটা সময় নিয়ে ছেলেটির হাত দেখলেন। তারপর হাসি মুখে বলতে লাগলেন, হ্যাঁ, যা বলেছি মা ঠিক তাই। আজ হলো গিয়ে মঙ্গলবার, আসছে শুক্রবারই বাবাজির বে। তারপর থেকেই তার নতুন জীবন শুরু হবে। বলেন কি বাবা? বাছার বিয়ের কোনো কথাই এখন আমরা ভাবিনি। তোমার আমার ভাবায় কি এসে যায় মা? যার ভাববার কথা তিনি ভাবলেই তো হলো। এ অবশ্যই লাখ কথার এক কথা। তবে মাঝে মাত্র 2 দিন, কোনেরও কোনো খোঁজ নেই। বুঝেছি মা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তবে শোনো, বছর 5 আগে বাবাজি একবার নদীতে ডুবে যেতে যেতে কোনো রকমে রক্ষে পেয়ে গেছে না? তারও বছর 2 পরে বাবাজিকে নিয়ে একবার জমি মানুষের টানাটানি হয়েছে। জমে হেরে গিয়ে যা শিক্ষে পেয়েছেন, তাতে ওই বছর 50 আগে আর তিনি বাবাজির দিকে তাকাতে সাহস করবেন না। বুঝলে মা ঠাকরুন? চমকে উঠল মা ঠাকরুন। তার বুঝতে বাকি রইল না যে এই গণক ঠাকুরের কথা হেলাফেলা করার নয়। কবে তার বাছার কি বিপদ হয়েছে এসব একেবারে ঠিক ঠিক বলে দিচ্ছেন যিনি, তিনি একটা জেসে লোক নন। তাই গড় হয়ে সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে সে বলে, অপরাধ নেবেন না বাবা ঠাকুর, আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে ছেলে, না বুঝে কি বলতে কি বলেছি। তা বাবা, আমার বাছার বেটা হবে কোথায়? অত বিদ্যে আমার নেই মা, তবে মা কালী আমার মুখ দিয়ে যা বলেছেন তা হবেই, এবং মাই যা করার করবেন। তোমার ভাবনা চিন্তা করার ঠেকাটা কি মা ঠাকুরন? তাহলে উঠি। না বাবা, সে কি? একটু দাঁড়ান বাবা। এই বলে চাটুজ্জে গিন্নি একটি ছোট থালা করে চাল নিয়ে এলো। সন্ন্যাসী ঠাকুরও এগিয়ে গিয়ে তার ঝোলা পেতে ভিক্ষে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর জয় হোক মা ঠাকুরন বলে আশীর্বাদ করে পথের দিকে পা বাড়ালেন। খড় পায়ে তিনি হেঁটে চলেছেন। অনেকটা পথ তাকে এখন ভাঙতে হবে। সূর্য ডোবার আগে নিজের ঘরে পৌঁছতে না পারলে শীতে যে একেবারে কালিয়ে যাবেন তিনি। মাসুন্ডা গায়ে রাখহরি চাটুর্যের মেয়ের বিয়ে। গরিব ব্রাহ্মণের মেয়ের বিয়েতে জাঁকজমকের কোনো বালাই নেই। তার উপর বিয়ের লগ্ন সেই রাত দুপুরে, কাজী বিয়ে বাড়িও কেমন যেন ঘুমে ঢুলছে। হঠাৎ বর এসেছে শুনে বিয়ে বাড়ির ঘুম ছেড়ে উঠে বসল সবাই। কর্তা ব্যক্তিরা হাঁকাহাঁকি শুরু করে দিলেন এবং পাড়াপড়শিরা 2-4 জন এসে জড়ো হলো। বারুজ্জে মশাই, আমাদের গরিব বলে কি হবে, একেবারে যাকে বলে সেই নিখাত কুলীন ব্রাহ্মণ। কাজেই কুল রক্ষা করাই তার প্রধান কর্তব্য। সেই গুরুতর কর্তব্যই তাকে আজ পালন করতে হচ্ছে। তার 9 বছরের মেয়ে মাধবীকে সম্প্রদান করতে হবে এক টেকেলে বুড়োর হাতে। বুড়ো একেবারে জাত কুলীন ব্রাহ্মণ। শুধু তাই নয়, বুড়োর শরীরে দয়া মায়ার অভাব নেই। তিনি স্রেফ শাখা সিঁদুর পরিয়েই মাধবীকে বিয়ে করে নিয়ে যেতে এসেছেন। একটু বড়সড় মেয়ে অবশ্যই তিনি খুঁজছিলেন। আগের পক্ষের দুজন পরিবার গত হয়েছেন বটে, কিন্তু তারা রেখে গেছেন তাদের দুটি ছেলেকে। তারা এখন বড় হয়েছে, কাজেই বুড়োর সংসার তো ছোট নয়। বুড়োর ইচ্ছে ছিল যে তার নতুন বউ এসেই হেসেলের হাড়ি আর সংসারের হাল দুই বেশ শক্ত হাতে ধরুক, কিন্তু তার হলো কই। কুলিনের ঘরের মেয়েদের যে 8-9 বছর বয়সী বের বাজনা বেজে ওঠে। কুলের মুখে কালি দিয়ে তিনি তো আর যাত্রার মেয়েকে ঘরে আনতে পারেন না। বারুজ্জে মশাই অভাবী লোক, এর থেকে ভালো কুলিন জামাই তার বরাতে জুটবে কোথায়। কাজেই জামাইয়ের বয়স নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মাথা নেড়ে রাজি হয়ে গেলেন। মেয়ের মা বুঝলেন যে মেয়ের কপাল পুড়ল, কিন্তু হা হুতাশ করা ছাড়া তিনি আর করবেন কি। হা হুতাশ করে তো নিয়তিকে ঠেকানো যায় না। তাই ঠিক দিনের দিনও যথাসময়ে বর এসে হাজির। ছাদনাতলায় বেজে উঠল মাধুর বের শাঁখ। এমন সময় শাঁখের আওয়াজকে ছাপিয়ে কানে এলো এক দারুণ অলক্ষণে রব। আরে বিয়েবাড়ির লোকজন সব ভয়েতে যেন একেবারে বোবা। বারুজ্জে মশাই চোখ বুজে ইষ্টনাম জপতে আরম্ভ করে দিলেন। ভাবলেন, এ আবার কি উৎপাত। কিন্তু বেশি ভাববার আর সময় কোথায়। হুড়মুড় করে লাঠি হাতে কারা সব এসে দাঁড়িয়ে গেল একেবারে ছাদনা তলায়। কি ভীষণ তাদের চেহারা, জমকালো গোঁফ, মাথায় বাবরি চুল, কপালে সিঁদুরের টিপ,
আর ইয়া বুকের ছাতি। বরের দলবল তখন মন্ডা মেঠায়ের লোভ ছেড়ে পালাতে পারলে বাঁচে, কিন্তু পালাতে দিচ্ছে কে? বাজের মতো আওয়াজ হলো, খবরদার! আর যে যেখানে ছিল সব যেন পটে আঁকা ছবির মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। বর বেচারার তো আগেই দাঁত কপাটি লেগে গেছে, কোনে কি বুঝলো সেই জানে। সে একবারে চুপচাপ। কনের মার রকম সকম দেখেও কিছু বোঝার উপায় নেই। মিনিট খানেকের মধ্যেই অবশ্যই সবাই বুঝতে পারল যে ব্যাপারটা কি। বাবরি চুলোওয়ালা একজন বাজখাই গলায় বলল, আমি রানা সর্দার। সঙ্গে সঙ্গে দলের লোক গর্জে উঠল, জয় মা কালী জয়, জয় রানা সর্দারের জয়। হাউমাউ করে একেবারে সর্দারের কাছে লুটিয়ে পড়ল আমাদের বাড়ুজ্জে। সর্দার চোখের নিমেষে সরে দাঁড়িয়ে বলে, আহা করো কি? তুমি যে একে বেরামভন, তার উপর কুলিন, ডাকাতের পায়ে পড়লে তোমার জাত যাবে না। কিন্তু সর্দার, এই বে পণ্ড হলে যা তো যাবে, মেয়ের আমার কপালও পুড়বে। বটে, একটা বুড়ো হাবড়া লোকের সঙ্গে ধরে বেঁধে মেয়েটার বেঁধেছিল যে। কি করব সর্দার, বাপ হয়ে নির্দয় কম্মকে লোকে সাত করে করে, ভগবান জানেন। রাখো সব কথা, ভগবান কি জানেন তা তোমার মুখে শুনতে চাই না। মাধুদি, তুমি ঘরের ভেতর যাও তো দেখি, তোমার কোনো ভয় নেই, মা কালী তোমাকে রক্ষা করবেন। মাধু ধীরে ধীরে ভেতরে চলে গেল। সর্দার তখন পড়ল বরকে নিয়ে। কি বর বাবাজি, আর একটু হলেই তো একটা কচি মেয়ের সর্বনাশ করে বসেছিলে। তোমার না 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। যাক, সে 1 কালও আজ আমরা খতম করব। কেলো, হুকুম করো সর্দার। লাঠি ঠুকে এগিয়ে এলো কেলো। বর বাবাজির অবস্থা তখন বেশ কাহিল। মুখ দিয়ে রাস হচ্ছে না, হাত পা ঠকঠক করে কাঁপছে, আর চোখের সামনে থেকে ভেসে উঠছে রাশি রাশি সর্ষে ফুল। কোনো রকমে কটা কথা ঘর ঘর আওয়াজ করে তার গলা থেকে বেরিয়ে এলো, প্রাণে মেরো না সর্দার, দোহাই তোমার। তোমার মতো একটু ছুচোকে মেরে রানা সর্দার হাত গন্ধ করে না, তাই তুমি আজ বেঁচে গেলে। কিন্তু ফের যদি... না সর্দার না, আমি এই নাকে কানে খত দিচ্ছি গো। তার কথা শুনে ও ভাবভঙ্গি দেখে ডাকাতরা সব হেসে উঠল, কিন্তু সর্দারের দাবরানি খেয়ে তাদের হাসি মাঝপথেই মাঠে মারা গেল। সর্দারের মুখের চেহারা তখন ভীষণ হয়ে উঠেছে, সেদিকে যেন তাকানোই যাচ্ছে না। লম্বা এক নিঃশ্বাস ফেলে সর্দার ধীরে ধীরে বলে চলল, বর বাবাজি, তোমার দল বল নিয়ে এখনই বিদায় হও। মনে রেখো, আবার যদি কখনো বের তাল করো, তাহলে তোমার মাথাটা পাকা তালের মতোই মাটিতে গড়িয়ে পড়বে, বুঝলে? এখন যাও। বর বাবাজি তার দলবল নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে আরম্ভ করে দিলে। এই বয়সে যে সে এমন দৌড়তে পারবে তা সে নিজেই জানত না। এবার আবার কনের বাবার পালা। তার আর ভাবনার শেষ নেই। বর না হয় পালিয়ে বাঁচল, কিন্তু কনে, সে বেচারা কি চিরটাকাল আইবুড়ো হয়ে কাটাবে? মুখ ফুটে কিছু বলার আগেই আবার বাইরে থেকে হল্লার আওয়াজ ভেসে এলো। কি কাণ্ড! দুনিয়ার যত ডাকাত কি আজ সবাই তার বাড়িতেই চড়াও হবে নাকি? হ্যাঁ, যা তিনি ভেবেছেন ঠিক তাই। জনাদশেক সন্ডা মার্কা লোক, দেখলে লোকে ভয়ে ভিড়মি খাবে, এমনি তাদের চেহারা। কিন্তু এ কি, তাদের সঙ্গে যে রয়েছে 2জন ভদ্রলোক, একজন মাঝ বয়সের লোক, এর একজন তো দিব্যি ছেলে মানুষ। বয়স তার 15-16 বেশি হবে বলে মনে হয় না। তাদের দেখে সর্দারের মুখে এবার হাসি ফুটেছে। হেসেই সে বলে, আর সাবাস সাবুল, সব ঠিক আছে? দলের ভেতর থেকে একজন এগিয়ে এসে লাঠি ঠুকে জবাব দিল, মায়ের দয়ায় সব কাজই হাসিল করে এসেছি। সর্দার জানত যে হাবুলের ওপর যে কোনো কাজের ভার দিয়ে নিশ্চিন্তি হয়ে থাকা যায়। সে যে তার সব থেকে সেরা সাকরেত। তবুও সর্দার জিজ্ঞেস করে, গায়ের জোর ফলিয়ে বসিসনি তো? না সর্দার, তার কোনো দরকারই পড়েনি। এই বামুন ঠাকুর একটু গাইগুই করছিল বটে, কিন্তু বরের মা বেরিয়ে এসে বলে কি না, এই যে নলাটের নিখন, আমি বলেছিলাম না যে গণক ঠাকুরের কথা মিথ্যা আবার নয়। তাই শুনে বরের বাবা, বর কথা শুনে চমকে উঠল কনের বাপ। এসব যে ভোজবাজি বলে মনে হচ্ছে। সর্দার তার অবস্থা বুঝে হেসে ফেলে বলে, অত ছাইপাস কি ভাবছ? দেখো না কেমন চাঁদপানা ছেলেটি, মাধুদির সঙ্গে মানাবেও ভালো। বলি, উঠে বেশ জোগাড় যন্ত্র করবে নাকি হা করে বসে থাকবে? দেরি করলে যে লগ্ন চলে যাবে। ডাকো ডাকো, গিন্নিমাকে ডাকো। এই যে গিন্নিমা নিজেই এসে গেছেন। এই বলে সর্দার এগিয়ে এসে হেট হয়ে গিন্নিমাকে প্রণাম করে ভারী গলায় বলে, আপনার চোখে জল কেন মা? মাধুদিকে কি আমি জলে ফেলে দিতে পারি?
এরা হলেন বদ্যিপুরের চাটুজ্জে, আপনাদেরই পাল্টি ঘর। ছেলেটির খবরও নিয়েছি, দেখতে শুনতে সে ভালোই, সব দিক থেকেই সে সুপাত্তর। চোখের জল সামলে ঘোমটার ভেতর থেকেই বললেন মাধুর মা। বাবা, তুমি যা করলে পেটের ছেলেতেও তা সবসময় করে না। ভগবান তোমার মঙ্গল করুন। চোর ডাকাতের মঙ্গল করলে যে ভগবানের রাজত্বই থাকবে না মা। তা সে যাক, এবার মাধুদিকে সাজিয়ে ছাদনতলায় আনার উদ্যোগ করোগে। আরে হেবলো, মাধুদি কি খালি হাতে শ্বশুরের ঘর করতে যাবে? এ কি যে বলো সর্দার, তা কি হয়? তোমার হুকুম মতো সব জোগাড় করেছি। হাবুল তখন এগিয়ে একটি পুটলি খুলে গিন্নিমার পায়ের কাছে রাখলো। পিদিমের আলোতে ঝলসে উঠল বেশ কয়েকখানা সোনার গয়না, 1 আঁজলার উপর টাকা। সবাই হতভম্ব। সর্দার হেসে বলে, হ্যাঁ, এবার খুশি তো চাটুর্যে মশাই? তবুও তো এখনো কোণে দেখেননি। মাধুদিদিকে, আমাদের যাকে বলে সেই অন্নপূর্ণা দিদি, আমার যার বাড়িতে যাবে তার আর দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না। সংসার একেবারে উথলে পড়বে। সর্দার, কিরে হেবলো? সর্দার, আমি বুদ্ধি করে পরের জন্য একজোড়া কাপড় ও চাদর এনেছি। এবার সর্দারের হার মানতে হলো। সর্দার খুশিতে যেন ফেটে পড়ে আর কি। হাবুলের পিঠ চাপড়ে বলে, আহা শোন, আমার পর এই হাবুলি হবে তোদের সর্দার। সবাই লাঠি ঠুকে যেন জানালো, ঠিক আছে সর্দার। কিন্তু একটা কথা কেউই তখন তলিয়ে দেখলো না, সর্দারের তো এখন জোয়ান বয়স, এখনই হেবলোর সর্দার হবার কথা ওঠে কেন? এদিকে মাধুর মা তখন বিয়ের উদ্যোগ সেরে ফেলেছেন। মনে উৎসাহ থাকলে কাজ সারতে কি আর সময় লাগে? বড় নতুন কাপড় পরে চাদর গায়ে দিয়ে তৈরি। বরের বাবা ও কনের বাবা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন। মনের খুশি তাদের মুখের হাসিতেই যেন উপচে পড়ছে। মাধু দিদিও সেজে গুজে বসে আছে। এমন সময় ভেতরে রানার ডাক পড়ল। অবাক কাণ্ড আর কাকে বলে! আজ দুনিয়ার যত কিছু অবাক কাণ্ড সবই যেন দল বেঁধে বারুজ্যের বাড়িতে এসে হাজির হয়েছে। রানা গিয়ে দাঁড়াতেই তার মাধু দিদি বলে উঠল, রানা ভাই। গলা বুঝে এলো রানার। কোনো রকমে, সুখী হও দিদি। এই কটি কথা বলেই রানা দাঁড়ালো না, তাড়াতাড়ি ছাদনাতলায় চলে এলো। চাটুজ্জে ও বারুজ্জে মশাইদের দিকে চোখ তুলে বলল, তাহলে এবার আসি আমরা। বারুজ্জে মশাইয়ের হঠাৎ খেয়াল হলো, আরে তাই তো। তিনি রানার দুটো হাত ধরে বললেন, সে কি হয় বাবা, আমরা বড়ই গরিব, কিন্তু তোমাদের কি আজ মিষ্টিমুখ না করিয়ে ছেড়ে দিতে পারি? রানার কিন্তু তখন যেন আর তর সইছে না। সে বলে, মুখে যে তুমি বললে ঠাকুর, এই আমাদের অনেক, কিন্তু পাত পেরে বসে খাবার সৌভাগ্য নিয়ে ডাকাতেরা জন্মায় না। তারপর রানা সর্দার তার দলবলদের ইশারা করতেই, জয় মা কালী বলে সবাই চেঁচিয়ে উঠল। আর চোখের পলক ফেলতে না ফেলতেই সর্দার তার দলবল নিয়ে উধাও হয়ে গেল। ছাদনাতলায় আবার বেজে উঠল বিয়ের শাঁখ। কোণে দেখে চাটুর্যে মশাই বেজায় খুশি। রানা এক তিলও বাড়িয়ে বলেনি। মা সত্যিই যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। বেহাই মশাইকে তিনি তখন বলছেন, এমন মাকে আপনি একটা টেকেলে বুড়োর হাতে সঁপে দিচ্ছিলেন। যাক, হরি আপনাকে ও মাকে রক্ষা করেছেন। বুঝে শুনেই বাপ মা আপনার নাম রেখেছিলেন রাখো হরি। সবাইকে চমকে দিয়ে দুজনেই হেসে উঠলেন। এদিকে ডাকাতরাও যেতে যেতে হাসিতে যেন ফেটে পড়ছে। সর্দার বলছে, দেখলি তো তোরা, এই গণক ঠাকুরের পালাটা কি দারুণ জমেছিল, আর গিন্নি ঠাকুর একেবারে মাত।